আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্রিক্সে ভারতে বিশ্বের সম্মেলনে ভারতে আসার ব্যাপারে তারেক রহমানের সঙ্গে এখন দীনেশ ত্রিবেদীর বৈঠক চলছে। কারণ আমরা আপনাদের থেকে আধ ঘন্টা আমরা পিছিয়ে আছি, আপনারা এগিয়ে আছেন। খুব সম্ভবত তাই, কারণ আমার এখানে 11:10 বাজে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি। তো আপনাদের ওখানে তাহলে 11:40 নাকি আরো পেছনে হবে। আমি টাইমটা গুলিয়ে ফেলেছি, যা আপনারা হিসেব টিসেব করে নেবেন। তো মিটিংটা শুরু হয়ে গেছে মনে হয়। সেই মিটিং এর খবরাখবর কি হবে না হবে সেটা আমি পরে পাবো, এখন তো আমি পাবো না। এই হাই ভোল্টেজ যে মিটিং হচ্ছে, এই হাই ভোল্টেজ মিটিং এর আগে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের যে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রদূত হিসেবে গেছেন, কূটনৈতিক ব্যক্তি, কূটনৈতিক পদমর্যাদায় গেছেন। আসলে তিনি একজন পার্লামেন্টারিয়ান। তার সঙ্গে দীর্ঘক্ষণ মোদীজির কথা হয়েছে। কিছু কিছু ব্যাপারে মোদীজি তাকে সতর্ক করে দিয়েছেন যে এমন কিছু বলবেন না যাতে বাইরে মানে বিদেশে আমাদের প্রতি একটা অনাস্থা জাগে, যে ছোট রাষ্ট্রের প্রতি আমরা অন্যায় করছি। ওদেরকে ওদের সুবিধাগুলো বোঝান, ওদেরকে ওদের অসুবিধাগুলো বোঝান। কি কি সুবিধা ওরা পেতে পারে আমাদের সঙ্গে সম্পর্ক রাখলে, আর কি কি অসুবিধা হতে পারে, সম্মুখীন হতে পারে আমাদের সঙ্গে সম্পর্ক না রাখলে, সেগুলো ওদের সামনে পরিষ্কার করে তুলে ধরুন। তারপর ওদের মর্জি, ওরা আসবে কি আসবে না। কারণ মিনিটস কথা বলবে, যা মিনিটস তৈরি হবে, এই মিনিটসটি আমরা রেখে দেব। যখন কোনো প্রশ্ন উঠবে তখন এই মিনিটসটা আমরা দেখিয়ে দেবো। এখন এই হাই ভোল্টেজ মিটিং হচ্ছে, সে নিয়ে কিন্তু আমাদের দীনেশ ত্রিবেদী তাকে আনার ব্যাপারে, মানে ভারতবর্ষে আনার ব্যাপারে খুব মানে কি বলবো আর আশাবাদী। আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, ব্রিক্সে কি আসবেন না তারেক, আশাবাদী তারেক দীনেশ। এই দেখুন খবরটা এখানে লাল পেনে আমি কিছু জায়গায় দাগ দিয়ে দিয়েছি। আপনাদের ওখানে বারবার বলা হচ্ছে তো যে আমরা চিঠি দিইনি, বাংলাদেশকে কূটনৈতিকভাবে চিঠি দেওয়া হয়নি, কিন্তু 14ই জুলাই সেই চিঠি পৌঁছে গেছে আপনাদের কাছে। আমাদের কাগজে সেটা স্পষ্ট করে লিখেছে। এবং কেন আসছেন না, ওনার মানে রাগটা কোথায় হয়েছে সেটাও কিন্তু এই চিঠির মধ্যে লেখা হয়েছে, মানে এই কাগজে লেখা হয়েছে। চিঠিতে লেখা হচ্ছে, মানে কাগজে লেখা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে এই অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। গত 14ই জুলাই ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের বিদেশ মন্ত্রকে কূটনৈতিক চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু এ নিয়ে এখনো পর্যন্ত ঢাকার তরফে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। সে দেশের বিদেশ মন্ত্রকের একটি সূত্রের দাবি, ঢাকার আপত্তি সত্ত্বেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ করে দিয়েছে দিল্লি। তারই ফলশ্রুতিতে বিশ্বের সম্মেলনে যাবেন না তারেক। অর্থাৎ শেখ হাসিনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে বলে তারেক রহমান আসবেন না। আপনি যদি সম্পর্কই যদি ছিন্ন করতে চান, তাহলে পরে ন্যাকামো করে আবার আপনি চেয়ে পাঠান কেন এই জিনিসপত্র? আপনি তো শত্রু বলে যখন বিবেচনা করেই নিয়েছেন যে ভারতবর্ষ শত্রু, তাহলে শত্রু দেশ থেকে আমদানি করার কি দরকার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এখন নয় শেখ হাসিনা আছেন,
যখন শেখ হাসিনা ছিলেন ক্ষমতায় তখনও তো ভারত বিদ্বেষী ছিল, তখন আমরা কি দোষ করেছিলাম? ভারতকে দিন রাত গালাগাল, হিন্দুরা কিপ্টে, হিন্দুরা মানে তাড়াতে পারলে মাছে, এরকম অনেক কিছু কথা আমরা শুনেছি। আর এখন তো প্রকাশ্যে গালাগাল দেওয়া হচ্ছে, কারণ শেখ হাসিনা এখানে রয়েছেন, এটা একটা ছুতো। এখন ভারতবর্ষ মানে ভূ রাজনৈতিক যে এটা আছে গুরুত্ব, দুটো দেশের মধ্যে মাপামাপি করছে, এক হচ্ছে পাকিস্তান, এক হচ্ছে বাংলাদেশ। ভূ রাজনৈতিক গুরুত্বের দিক দিয়ে পাকিস্তান কিন্তু অনেক এগিয়ে, কারণ তার মধ্যে দিয়ে সেন্ট্রাল এশিয়া হয়ে ইরান হয়ে, ইরান সেন্ট্রাল এশিয়ার মধ্যেই পড়ছে, তুর্কি হয়ে, মানে প্রথমে হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, তারপর আফগানিস্তান, আফগানিস্তানের পরে হচ্ছে ইরান, ইরানের পরে হচ্ছে তুর্কি, তুর্কি হয়ে ইউরোপে ঢুকে যাও। যেটা ভারতবর্ষের আদৌ প্ল্যান যে আমরা পিওকে নেবো, গিলগিট বালতিস্তান নেবো, দিয়ে ওখান থেকে আমরা আফগানিস্তান হয়ে ইরানের সঙ্গে সম্পর্ক ভালো, ইরান হয়ে আমরা সোজা চলে যাব তুর্কি। সেরকম একটা সিপ্যাক টাইপের একটা ভারতবর্ষ করার চেষ্টা করছে। আগে পিওজেকে হাতে আসুক এবং গিলগিট বালতিস্তান হাতে আসুক, তারপর। এখন সেই দিক দিয়ে যদি আপনি দেখতে যান, তাহলে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব কিন্তু সীমাবদ্ধ। তার তিন দিক দিয়ে ভারত ঘেরা আছে, একদিকে বঙ্গোপসাগর। আমি বলেছি আমাদের একটা প্লেনও ওখানে নামে না। তাহলে পরে আপনাদের এত মানে নিজেদের এত গুরুত্ব পাওয়ার আপনার দরকারটা কি? প্রভুত্ব বা মনে কে প্রভুত্ব দেখিয়েছে আপনাদের? যদি প্রভুত্বই দেখাতো তাহলে তো চাকর বাকরের মধ্যে ব্যবহার করতো, ইচ্ছে হচ্ছে দেবো, ইচ্ছে হচ্ছে দেবো না, এই তো করতো। তাহলে পরে আপনারা সাহায্যের বারবার আবেদন জানাচ্ছেন কেন? আমাকে তেল দিন, চাল দিন, ডাল দিন, অমুক দিন, তমুক দিন। আপনাদের তো আর্জিত তো শেষ নেই। এতই যদি আপনাদের ক্ষমতা থাকে ভারতবর্ষের সঙ্গে লড়াই করার, ভারতবর্ষের সঙ্গে আপনার শত্রুতা করার, তাহলে করে দেখুন না। ভারতবর্ষে আপনারা পা দেবেন না। শেখ হাসিনাকে আটকাতে পারবেন? ভারত আপনার কথা শুনে শেখ হাসিনাকে আটকাবে? আর শুনুন, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমেরিকা এবং ভারত দুটো দেশই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। আমি একটা কথা বলেছিলাম, একটু কূটনৈতিক হয়ে গেছে কথাটা। তারেক রহমান এলে ভালো, না এলে আরো ভালো। যদি আসেন তাহলে আপনার যত সমস্যাগুলো আছে, এই ট্রানজিট করিডোর যত আছে, তারপর তুলা আপনাদের, তারপর বিদ্যুৎ যেটা কমে গেছে সেইটা, ডিজেল, খাদ্যপণ্য, তারপর সীমান্ত নিয়ে এত গোলমাল, এগুলো আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান হতো। কিন্তু আপনারা যেটা করলেন, মানে আপনারা যেটা করতে চাইছেন, যদি আপনি না আসেন তাহলে কি হবে জানেন? গঙ্গা পানি বন্টন চুক্তি আপনার বন্ধ হয়ে যাবে। আপনার যে আমাদের গোড্ডা প্ল্যান্ট থেকে যে আদানির বিদ্যুৎ যায় ধীরে ধীরে, সেটা কমে যাবে। হয়ে যাবে। তেল নেই, ডিজেল নেই আপনাদের, সেটাও বন্ধ হয়ে যাবে। আপনারা চারদিক দিয়ে ঘেরা একটা রাষ্ট্র, ভারতবর্ষ চারদিকে দেয়াল তুলে দিয়ে পাকিস্তানের মতো আপনাদের শত্রু বলে জ্ঞান করবে।
পাকিস্তানকে শত্রু বলে তো আপনারা তো অনেক শক্তিশালী মানেন তো। তা পাকিস্তানকে শত্রু করে ভারতবর্ষ যদি টিকে থাকতে পারে, তাহলে বাংলাদেশকে আপনার কোন পর্যায়ে ফেলো আপনি বলুন। সুতরাং তারেক রহমানের ওই জামাতিদের কথায় নেচে নিজের সর্বনাশটা করার জন্য উঠে পড়ে না লাগলেও পারতেন। মানে তাকে নাচাচ্ছে কিন্তু জামাতি, শেষ পর্যন্ত জামাতিটা কিন্তু সব পাকিস্তানে পালিয়ে যাবে, ফাঁদে পড়বেন কিন্তু তারেক রহমান। কারণ সমস্ত কিছুর দায় তখন কিন্তু তারেক রহমানের ঘাড়ে ওরা চাপিয়ে দেবে। আপনারা জানেন সবাই যে এখানে পেন্টাগনের শীর্ষ কর্তারা ভারতবর্ষে এসেছেন, আজকে তাদের ফিরে যাওয়ার কথা। কাল রাতে জেডি ভান্সের ফোন এসছিল। জেডি ভান্সের ফোন এসছে, সেই কথাটা আমরা জানলাম কি করে? মোদির টুইট থেকে। মোদি সেখানে দুটো কথা লিখেছেন, তার মর্মার্থ ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় কূটনীতি কোন রাস্তা ধরেছে এবং আমেরিকা কি ভাবছে। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা, তার সম্পর্কে বিস্তারিত খবর নিয়েছেন জেডি ভান্স। তার শরীর স্বাস্থ্য সম্পর্কে তো বটেই, এবং তার এই যে ইন্টারভিউ, এই যে বিশেষ করে তার যে সাংবাদিক সম্মেলন সেই সম্পর্কে এবং ভারতের প্রত্যুত্তর নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কথা হয়েছে গঙ্গার জলবন্টন চুক্তি এবং সামনের ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের আসার ব্যাপার। সব মিলিয়ে যে কথাটা হয়েছে আমি সেটা আস্তে আস্তে একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথমে আসি নরেন্দ্র মোদীর টুইটে। নরেন্দ্র মোদী টুইটে যে দুটো শব্দ উনি ব্যবহার করেছেন, স্ট্র্যাটেজিক এবং লোকাল কনফ্লিক্ট। দেখুন, আমাদের সঙ্গে এখানে আপাতত পাকিস্তান বাংলাদেশে কোনো যুদ্ধ নেই আমাদের সঙ্গে। রইল পরে যুদ্ধ কোথায় হচ্ছে? রইল পরে ইরানে, আর ওদিকে হচ্ছে ইউক্রেনে, যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। তাহলে স্ট্র্যাটেজিক্যালি ভারতের সঙ্গে এক থাকতে হবে, এই কথাটা মোদিজিও উল্লেখ করলেন কেন? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই এমন কোনো কথা হয়েছে যার প্রত্যুত্তরে নরেন্দ্র মোদীকে এই কথাটা বলতে হয়েছে জেডি ভান্সকে। তিনি টুইট করে বলেছেন, এবং তার তৃতীয় সন্তান জন্মানোর জন্য, জেডি ভান্সের তৃতীয় সন্তান জন্মানোর জন্য সেকেন্ড লেডিকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং বাচ্চাদের সুস্বাস্থ্য এবং তাদের পরিবারের দীর্ঘ জীবন কামনা করেছেন, যেটা স্বাভাবিকভাবে হয়। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন শেখ হাসিনা কি ভাবছেন। তিনি ডিসেম্বর বলছেন, তিনি কবে নাগাদ, তার মধ্যে কি প্ল্যানিং চলছে, আপনারা কি ভাবছেন, আমাদের ওখানে যে মিটিং হচ্ছে সেই মিটিং এর মর্মার্থ আপনার কাছে কতটুকু এসে পৌঁছেছে, যদিও আপনার কাছে পৌঁছানো মানে এটা পৌঁছাবে এটা ধরে নিয়েই আমার কথাটা বলা। এ সম্পর্কে আপনার মতামত, এই সমস্ত ব্যাপারটা নিয়ে কথা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে তিনি অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন যে তার মতামতটা কি। তিনি দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন নাকি সরাসরি প্রধানমন্ত্রী হিসেবেই তাকে নিয়োগ করা হবে? কারণ তিনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী। তিনি যদি চান তাহলে তারা প্রধানমন্ত্রী হিসেবেই ফের অভিষিক্ত করা হতে পারে। এখন নরেন্দ্র মোদী হয়তো বলেছেন এটা তার উপরেই ছেড়ে দিন, তিনি কি করবেন না করবেন এটা তার ইচ্ছা, তার দেশ, তার ইচ্ছা, তার উপরেই ছেড়ে দিন।
আমাদের যতটুকু করার আমরা ততটুকু করব। আমি আবার বলছি যে ভারত সম্পূর্ণ একা করবে। যদি আপনাদের মনে হয় আপনারা আমাদের সাহায্য করবেন, বারবার বলছেন, তাহলে পরে আমাদের আপত্তি নেই। জেনিভালসকে মুখের ওপর আর একবার বলে দিয়েছেন নরেন্দ্র মোদী। সুতরাং নরেন্দ্র মোদী নিজের জায়গা থেকে সম্পূর্ণ পরিষ্কার, যাকে বলে ক্লিয়ার। এদিকে থার্ড হচ্ছে জলবন্টন, গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে যে জল ঘোলা হচ্ছে, সেখানে ভারত কি চাইছে। নরেন্দ্র মোদীর সঙ্গে কথাবার্তায় এই প্রসঙ্গ উঠে আসে। নরেন্দ্র মোদী বলেছেন যে এটা নিয়ে কথা বলতে গেলে দেশের প্রধানমন্ত্রীকে তো আমাদের দেশে আসতে হবে। বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে ডাকা হয়েছিল আমাদের এতে। যত সব অর্গানাইজেশন আছে তাদের সভাপতিদের ডাকা হয়েছে, বিমস্টেকের সভাপতিকেও ডাকা হয়েছে। বাংলাদেশকে তিনি যেমন রিপ্রেজেন্ট করছেন, তা ব্রিক্সে ডাকা হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়নি যে তিনি আসবেন কি আসবেন না। আমার মনে হয়, আপনারা যদি আমায় জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার মতামত যে তিনি এলে ভালো, না এলে আরো ভালো। এলে ভালো এই প্রসঙ্গে যে এলে অন্তত তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারত, সেটা বাংলাদেশের কূটনীতির পক্ষে ভালো ছিল। আর না এলে গঙ্গা জলবন্টন চুক্তি মানে রিনিউ হবে না। সেক্ষেত্রে আগামী মানে খরা বলবো না, আগামী যে গ্রীষ্মকাল, তাতে তো আপনার দেশে খরা দেখা দেবে। তাই আমি মাঝে মাঝেই বলি দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। এখনই যা আপনার চাল ডাল তেল নুনের যা অবস্থা, তারও কিছুটা হাসি ঠাট্টা মস্করা হয় যে একদিকে আপনাদের গালাগাল করছে, আবার একদিকে আপনাদের থেকে তেল নুন ডাল চাল চাইছে। তা আপনাদের কূটনীতি এমন, আপনারা চাবুকও মারবেন আবার খেতেও দেবেন। নরেন্দ্র মোদী হাসেন, শোনা কথা এগুলো। নরেন্দ্র মোদী হাসেন। তো শেষ যে খবরটা আমি পেলাম সেটা হচ্ছে আপনাদের এই যে আছেন সেনাপ্রধান, তিনি নাকি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর গিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে তিনি কেন গেলেন, তার নাকি মামা না কার অসুস্থতা, তাকে নিয়ে গেছিলেন। মামাকে ফেলে, অসুস্থ মামাকে ফেলে তারপর তিনি সুদান চলে গেলেন। কাল রাতে আইএসপিআর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যে সেনাপ্রধান উনি চলে গেছেন সুদান, যেখানে জাতিসংঘের আপনার শহীদ তৈরি ওখানে রয়েছে। এখন বলা হচ্ছে সুদান, ফ্রান্স গিয়েছেন না ইতালি গিয়েছেন সেটা তো বলা যাচ্ছে না। কারণ শেখ হাসিনা এটা বলে দিয়েছেন যে দেশে ফিরে আমার মুখোমুখি হওয়ার সাহস কিন্তু ওয়াকারুজ্জামানের নেই। আর ওয়াকারুজ্জামান খুব ভালো করে জানেন পাশা বদল হচ্ছে। যেটা উনি করতে চেয়েছিলেন ইসলামিক কান্ট্রি, সেটা করতে পারছেন না। এখন জামাতও সুর বদল করে দিয়েছে। প্রথম আলো, যারা একেবারে আপনাদের এক নম্বর কাগজ, যারা তুখোর হাসিনা বিরোধী ছিল, তারাও একটু একটু সুর বদলাচ্ছে। সব কাগজই সুর বদলাবে। এখন তারেক রহমান এবং তার পারিষদ বর্গ কবে চীনের কোল থেকে নেমে ভারতের কোলে ঢুকবে আর ভারতের কোলে বসবে, সেই অপেক্ষায়। তবে ভারত কোলে জায়গা দেবে না, হাঁটুর পাশে একটা হয়তো জায়গা দিলেও দিতে পারে। কারণ বিএনপি হচ্ছে অবিশ্বাসের দল, বিশ্বাসঘাতকের দল। তাদেরকে ভারত বিশ্বাস করে না। একবার দুর্ঘটনা ঘটেছিল 2004 সালে,
তারপর আবার একটুখানি চেষ্টা করেছিল ভারত। জয়শঙ্কর গেছিলেন নিজে, রাষ্ট্রদূতকে পাঠাননি। তখন বিনয় বার্মা ছিলেন আমাদের রাষ্ট্রদূত, তাকে পাঠাননি, নিজে গিয়ে তার উপস্থিত হয়ে তার সমবেদনা জানান, মোদীজি চিঠি পিঠি দেন। তার উপযুক্ত জবাব তারেক রহমান দিয়েছেন। ভারত সফর না করে তিনি সোজা চলে গেছেন বেজিং এ। এদিকে আমেরিকার তারা খেয়ে বেজিংকে তো সব ঠান্ডা বাক্সে পাঠিয়ে দিয়েছেন। বেজিং এত চালাক, বেজিং তাতে কি বিন্দুমাত্র কিন্তু নিরুৎসাহ হয়নি। তারা উল্টে বলছে, আমরা বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলতে চাই এবং আগামী দিনে আমরা কার্যক্ষেত্রে আরো কাছাকাছি আসব। মানে বেজিংও ছাড়তে চাইছে না, আমেরিকাও ছাড়তে চাইছে না, দুপক্ষে ওখানে মারামারি হচ্ছে। তারেক রহমানের দুই ঠ্যাং ধরে দুইজনে টানছে, এক আমেরিকা টানছে আর হচ্ছে বেজিং টানছে। মধ্যখানে ঠ্যাং ছিঁড়ে না আধা আধে হয়ে যায় তারেক রহমানের যা অবস্থা। সাথে বলেছিলাম ঝাড়ে চড়েছে রক্তাক্ত হবে, এখন দেখুন রক্তাক্ত হচ্ছে কিনা। সমগ্র ব্যাপারটার মধ্যে যেটা ঘুরে ফিরে আসছে, আপনাদের সেনাপ্রধান ভাগলবা হবেন, আমার কথা মিলিয়ে নেবেন। তিনি শেখ হাসিনার মুখোমুখি তিনি হবেন না, তার আগেই তিনি দেশত্যাগ করবেন। সেগুলো গুছোচ্ছেন কিনা, আগের গুছোচ্ছেন কিনা, আর ওখানে অ্যাসাইলাম চাচ্ছেন কিনা, ফ্রান্স বা ইটালিতে অ্যাসাইলাম চাচ্ছেন কিনা, তার ব্যবস্থা করতে গেছেন কিনা তা আমি জানি না। পরবর্তীকালে নিশ্চয়ই প্রকাশ পাবে। ভাগবেন তো বটেই, দেশে তিনি থাকবেন না। দ্বিতীয় হচ্ছে জামাতের স্বপ্ন পূরণ হলো না। তৃতীয় হচ্ছে যদি তারেক রহমান না আসেন তাহলে পরে গঙ্গা পানি চুক্তি নবায়ন কোনো মতেই সম্ভব না। আর চতুর্থ হচ্ছে পেন্টাগন আজ ফিরে যাচ্ছে প্রতিনিধি দল। গতকাল দীর্ঘ সময় জেডি ভান্স প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেন। সব মিলিয়ে যদি আপনি একত্র যদি করেন, তাহলে আমার মনে হয় ঘটনা প্রবাহ খুব তাড়াতাড়ি এগোচ্ছে এবং এই অবস্থার পাল্টি খেতে খুব একটা বেশি সময় লাগবে না। আর তারেক রহমানকে দেশ ছাড়তে হবে। অর্থাৎ যারাই কুচক্রী ছিল একটাও ছাড়া পাবে না। শুধু শেখ হাসিনাকে ফেরত আসতে দিন। আর সেদিন আমার মনে হয় খুব একটা দূরে নয়। আমি বলেছিলাম আগস্ট সেপ্টেম্বর, তার মধ্যেই বড় কিছু ঘটে যাবে। আমি আগস্টেই চিন্তা করছি, আগস্টে হয়তো হবে না, এত তাড়াতাড়ি হবে না।